আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈবুর রহমান রয়েল। আজ ২৬শে জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এমন একটি সময় এই দিবস আমরা পালন করছি যখন এই মাদকদ্রব্যের অপব্যবহার শুধুমাত্র আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, আমাদের শিক্ষা, পরিবার, এমনকি আমাদের জাতীয় অগ্রগতির পথে একটি বড় অন্তরায়। সম্প্রতি একটি গবেষণা কর্মকাণ্ড পরিচালিত হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে, যেখানে দেখা গেছে যে 18 থেকে 25 বছর বয়সী যারা মাদক নিচ্ছেন তার একটা সিগনিফিকেন্ট অংশ মাদকে জড়িয়ে পড়ছেন। অনেকে 18 বছর বয়সের আগেই শুরু করছেন এবং সম্মিলিতভাবে প্রায় 82 লক্ষ লোককে পাওয়া গেছে যারা কোনো না কোনো অবৈধ মাদক গ্রহণ করছেন। খুবই অ্যালার্মিং একটা তথ্য। তো সুতরাং কি অবস্থা, কেন আমাদের তরুণ সমাজ মাদক এতটা ঝুঁকে যাচ্ছে? আমাদের পরিবার, আমাদের সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান কি ব্যবস্থা নিচ্ছে? এই মাদকদ্রব্যের অপব্যবহার রোধে যে প্রচলিত আইন সেগুলো কি যথেষ্ট, বা সেগুলোকে প্রতিরোধ করার জন্য যে চিকিৎসা বা পুনর্বাসন সেগুলো কতটা পর্যাপ্ত? এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমাদের মাঝে দুজন বিশেষ অতিথি উপস্থিত আছেন, তাদেরকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন ডক্টর মোহাম্মদ শামসুল আহসান মাকসুদ, সহযোগী অধ্যাপক, মনোরোগ বিদ্যা বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। এবং আমার ডানে আছেন ডক্টর মোহাম্মদ রাহিনুল ইসলাম, রেসিডেন্ট সাইকিয়াট্রিস্ট, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। স্যার, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। মাকসুদ স্যার, আমি আপনার কাছে শুরু করছি। এই যে আমরা বললাম যে আমাদের দেখা যাচ্ছে প্রায় 82 লক্ষ মানুষ পাওয়া গেছে, এই জরিপে উঠে এসছে, যেটি জাতীয় জরিপ সম্প্রতি, যেখানে তাদেরকে কোনো না কোনো অবৈধ মাদক গ্রহণ করছেন। এবং দেখা যাচ্ছে তার মধ্যে 18 থেকে 25 বছর বয়সী সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এতে এগুলো গ্রহণ করছেন এবং অনেকে 18 বছর আগেও গ্রহণ করছেন। তো কেন আমাদের তরুণ সমাজ এতটা মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে? এই ঝুঁকির জায়গাটা কতটা আমাদের জন্য আমাদের অ্যালার্মিং, আমাদের যদি এই বিষয়ে একটু আপনি বলেন। তো কেন যুবকদের মধ্যে বেশি মাদকাসক্তির প্রবণতা থাকে? যুবকদের যে বয়সন্ধিকালের সময়টাই তো হচ্ছে নতুন জিনিসকে এক্সপ্লোর করার সময়। তারা কৌতূহল বেশি থাকে, কৌতূহল নিবারণ করতে যায়, অনেক সময় নেশা করে। আমাদের একটা প্রচলিত ধারণা ছিল যে মানুষজন বোধহয় বিরহে পরে মাদকাসক্ত হয়ে যায়, যেমন প্রেমে বিরহ হয়েছে বা কোনো আত্মীয় স্বজন মারা গেছে। কিন্তু যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন জরিপে যেটা দেখা গেছে, বাংলাদেশে প্রবাবলি সারা পৃথিবীতেই মাদক গ্রহণের সবচেয়ে বড় কারণ হচ্ছে আইদার কিউরিওসিটি, কৌতূহল, অথবা হচ্ছে পিয়ার প্রেশার বা বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে। তো এই দুইটাই বেশি। এবং যুব সন্ধিক্ষণে তারা কিন্তু বাস বিচার ছাড়াই বন্ধুবান্ধবের কথা অনুপ্রাণিত হয়ে অনেক ধরনের ঝুঁকির কাজ করে ফেলে। তো এইটা একটা কারণ থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে তাদের অ্যাড্রিনালিন হ্রাস। তারা ওই সময় তারা একটা প্রচণ্ড অদম্য আগ্রহ থাকে যে তাদের জীবনটাকে নিয়ে এক্সপ্লোর করবে। এই দুইটা কারণ থাকতে পারে, প্লাস ফ্রাস্ট্রেশন থাকতে পারে বা অন্যান্য কারণ পরবর্তীতে আসতে পারে। থ্যাংক ইউ স্যার। রানু স্যার, আমি আপনার কাছে আসছি। সংখ্যাটা 82 লাখ, একদম চোখ কপাল ওঠার মতো। আপনি কি মনে করেন এটা, এই যে এত বেশি সংখ্যক মানুষ মাদকে আক্রান্ত বা মাদক গ্রহণ করছেন, এটা আমাদের জাতির জন্য কতটা অ্যালার্মিং? জাতি বলি বা জনগোষ্ঠী বলি, সবভাবে দেশের জন্য তো অ্যালার্মিং তো বটেই। তবে একটা কথা না বললেই নয়, আমরা তো জানি একটা টার্ম আছে, মিথ্যা ডাহা মিথ্যা পরিসংখ্যান। তো এক্ষেত্রে আমি ব্যাপারটা একটু উল্টো দিকে বলতে চাই যে আমাদের আশঙ্কা যে সংখ্যাটা সম্মিলিতভাবে হয়তো আরও বেশি। আচ্ছা। আর আমাদের যে গবেষণাটা আপনি উদ্ধৃত করেছেন, এর বাইরেও কিন্তু আরেকটি গবেষণা হয়েছিল 2017 সালের দিকে, যেটি বলা যায় বাংলাদেশের প্রথম প্রিভেন্স স্টাডি। সেখানকার অনুযায়ী তথ্য কিন্তু ছিল 36 লক্ষের মতো। এরপরে কিন্তু করোনা পেরিয়ে গেছে, এর মধ্যে এসছে আমাদের এর সাবস্টেন্সের পাশাপাশি নন সাবস্টেন্স, বিশেষত যে মোবাইল বলি, ডিভাইস বলি বা আচরণগত আসক্তিগুলো কিন্তু ভয়াবহ পরিমাণে বেড়েছে। এবং প্রত্যেকটা বিষয়ে টার্গেট কিন্তু একজন মানুষই। যে মানুষটা ইয়াবা নিচ্ছেন সেই মানুষটা কিন্তু দেখা যাচ্ছে পর্নোগ্রাফিতে যুক্ত আছেন, অনেকে এটা দেখা যাচ্ছে উনি গেম খেলছেন বেশি বেশি। সম্মিলিতভাবে যদি দেখা যায়, যদি দুটো আমরা এক করে দেখি, তো সংখ্যাটা নিশ্চয়ই 83 লক্ষে সীমাবদ্ধ নেই। এবং যদি আমাদের বর্তমান সংখ্যা যতই আমরা বলি না কেন, কমপক্ষে 20 কোটির যদি আমরা ধরি, তাহলে আমরা বলতে হবে যে একটা বিপুল সংখ্যক মানুষ আমাদের এখন এই কী বলা যায় বিহেভিয়ারাল অ্যাডিকশন বা আচরণগত আসক্তি এবং অবৈধ মাদকদ্রব্যের আসক্তি সব কিছুই মিলে কিন্তু এর মধ্যে পড়ে গেছে, যার অর্থনৈতিক মূল্য, সামাজিক মূল্য ভয়াবহ। বর্তমানে আমরা দিচ্ছি, অদূর ভবিষ্যতে হয়তো বা আরও বেশি পরিমাণে আমরা দেব। থ্যাংক ইউ স্যার। আমরা আস্তে আস্তে আর অনেকগুলো জিনিস আমরা জানবো। আমি আপনার কাছে আবার আসছি।
এই যে আমাদের শুধু তরুণ সম্প্রদায়ই না, আসলে আমাদের সব বয়সের মধ্যেই মাদক গ্রহণের একটা প্রবণতা দেখা যাচ্ছে বা আছে সেটি। তাহলে কি সেই ঝুঁকি যে সবাই আমরা মাদক দ্রব্য গ্রহণের ঝুঁকিগুলো আলোচনা করতে পারি কিনা, যে কেন মানুষ আসলে মাদক নিচ্ছে? ধন্যবাদ। আমি তো আগেই বললাম যে কৌতূহল এবং বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এই দুটোই বেশি। এখন আরেকটা প্রচলিত কথা আছে যে নো ওয়ান এভার প্ল্যান্স টু বি অ্যান অ্যাডিক্ট। কেউ কিন্তু মাদক সেবী হিসেবে জন্মায় না। তারা জীবনের বিভিন্ন পর্যায়ে হয়তো এক্সপেরিমেন্ট করতে গেছে বা বিভিন্নভাবে হয়তো বন্ধু বান্ধবের পাল্লায় এসে খেয়েছে। শুরুতে এটা থেকে একটা মজা, বিনোদন। তারা খেলে ব্রেন একটা নির্দিষ্ট জায়গায় তাদের উদ্বেলিত হয়, স্টিমুলেটেড হয়, তখন তারা হয় কি এটা ভালো লাগার একটা অনুভূতি, ইউফোরিয়া ফিল করেন। আমরা বলি এটাকে মস্তিষ্কের নিউক্লিয়াস অ্যাকাম্বেন্স নামে একটা জায়গায় আর কি। কিন্তু যখন আপনি রেগুলার নিচ্ছেন, এটা আপনাকে একটা কিক দিচ্ছে, একটা আপনাকে ভালো লাগার একটা অনুভূতি দিচ্ছে, আপনি তখন মজায় মজায় খাচ্ছেন। কিন্তু যখন আপনি ছাড়তে যাচ্ছেন তখন কিন্তু আপনার প্রত্যাহারজনিত সমস্যা হচ্ছে, আপনার শারীরিক বিভিন্ন রকমের সমস্যা। যেমন যদি হেরোইন সেবী হয়, তার যে মানে মাসল ক্র্যাম্পস থাকে, মানে গিরা যেগুলি আছে ওখানে এক ধরনের ক্র্যাম্পস বা ব্যথা হয়, মাইল জিয়া হয়, মাসলগুলি পেইন হয়, তারপরে ইয়ার্নিং হতে থাকে, চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ে, পাতলা মানে পায়খানা হয় বা বমির ভাব হয়। তো বিভিন্ন রকমের যে শারীরিক উপসর্গ হয়, এই উপসর্গ বা প্রত্যাহারজনিত সমস্যা এটা যেন না হয়, এই ভয় থেকে মানুষ কন্টিনিউ করে। শুরুতে বিনোদনের জন্য খায়, খেয়ে ভালো লাগে, একটা মজা পেয়ে যায়, তারপর তারা নির্ভরশীল হয়ে যায় এবং যখন কন্টিনিউ করতে থাকে তখন তারা ছাড়তে গেলে যে তার প্রত্যাহারজনিত সমস্যা হবে এটার জন্য তারা ইয়ে করে। এছাড়াও যদি প্রেমে ব্যর্থ হয় বা কোনো একটা যদি যাদের স্ট্রেস টলারেন্স কম থাকে, যাদের ইমোশনটাকে, তাদের আবেগটাকে কতটা সুন্দরভাবে প্রকাশ করবে এটা পারে না, যাদের হচ্ছে ডিস্ট্রেস টলারেন্স কম থাকে, তারাও বিভিন্ন কারণে মাদকদ্রব্য মানে সেবন করে থাকে। আমাদের দেশে একটা সামাজিক অস্থিরতা আছে। সেটা কি? একটা হচ্ছে যে আমরা মানে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের বা নিম্ন মধ্য আয়ের দেশে, লোয়ার মিডল ইনকাম কান্ট্রিতে উত্তরণ হচ্ছি বা হয়েছি। এই যে একটা ট্রানজিশনের সময় কিন্তু মানে একটা সমাজের কিছু কিছু পরিবর্তন হয়। কিছু কিছু লোক হঠাৎ করে ধনী হয়ে যায়, তারপরে কোনো কোনো ক্ষেত্রে ধরেন যে ফ্রাস্ট্রেশন থাকে, কোনো কোনো ক্ষেত্রে অবৈধ থাকার একটা ঝনঝনানি থাকে। এখন সামাজিক যদি কোনো একটা রোল মডেল না থাকে, তাদের কাছে যদি একটা সামাজিক কাঠামো না থাকে, তখন মানুষ ঠিক বুঝতে পারে না যে তখন সে কী করবে। হঠাৎ করে যদি সে একটা মানে আনইউজুয়াল অ্যামাউন্ট অফ মানি যদি সে পেয়ে যায়, হ্যাঁ, তখন এটা নিয়ে সে কী করবে সে বুঝতে পারে না। হঠাৎ করে যদি সে ধনী হয়ে যায়, তার মধ্যে এরকম চিপ থ্রিলস, হ্যাঁ, হুটহাট করে কিছু একটা করার বিনোদনের একটা ইয়ে চলে আসে। এই নানা কারণে এটা হতে পারে, এটা একটা কমপ্লেক্সিটি। আর এক একটা যেটা আমরা আগেই বলেছিলাম যে আপনি যদি বলেন যে এটাকে একটা রোগ হিসাবে দেখেন, তাহলে একটা ডিজিজ মডেলে চিন্তা করলে ধরেন যে মানুষের মধ্যে কারো মধ্যে এটা একটা বৈশিষ্ট্য থাকে যে তাদের ঝুঁকি থাকে, যে এই বিশেষ বিশেষ মানুষ, তাদের মধ্যে কিন্তু মাদকাসক্তির ঝুঁকি থাকে। তারা যদি অ্যাক্সিডেন্টালি এই ধরনের সংস্পর্শে আসে, বন্ধু বান্ধবের পাল্লায় আসে বা কোনো একটা পার্টিতে যদি সে খেয়ে থাকে, তখন ধাপে ধাপে তাদের মধ্যে মানে নেশার উত্তরণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এরকম নানামুখী কারণে হতে পারে। আপনি যেগুলো বলছিলেন স্যার, যেমন দেখা যাচ্ছে যে সুস্থ বিনোদন, এখন তো এটাও একটা আমরা ঘাটতি দেখা যাচ্ছে। আমাদের আগে সামাজিক বন্ধনগুলো অনেক দৃঢ় ছিল, একটা সমাজের মধ্যে একটা যূথবদ্ধ সমাজ ছিল, সবাই সবাইকে চিনতো, সমাজে একটা কন্ট্রোল ছিল। এখন নানাভাবেই, অন্তত নাগরিক সমাজে তো আমাদের সেই সমাজের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। আমাদের সুস্থ বিনোদনের একটা হাহাকার দেখা যাচ্ছে। এগুলো কি কোনোভাবে এটাকে অ্যাক্সিলারেট করছে? এটা অবশ্যই। যেমন ধরেন যে আপনি যদি মানে একটা সুস্থ বিনোদনের মানে জায়গা রাখেন, তাহলে মানুষ অসুস্থ বিনোদনের দিকে ঝুঁকবে কম। এখন আমি যদি নাই দিই, তাহলে তাদের করবেটা কি? যেমন ধরেন যে আমরা বলি যে মাদকাসক্তিতে কি হয়, যে আপনার শরীরে ডোপামিন, এন্ডোরফিন এই যে রিলিজ হয়, মানে আপনার শরীরে বিশেষ ধরনের হরমোন নিঃসরণ হলে হয় কি আপনার ভালো লাগার অনুভূতিটা বেড়ে যায়। তো মাদকদ্রব্য যেটা সেবন করছে এটা কিন্তু একটা ম্যাল অ্যাডাপটিভ, এটা একটা অসুস্থ বিনোদনের একটা রাস্তা। আমরা যদি এটাকে রিপ্লেস করতে পারি বাই হেলদি বিনোদন, যেমন আমাদের যেটা বিশুদ্ধ মানে বিনোদন, যেমন কেউ মানে পর্বত মালায় মানে ইয়ে করলো, যে কী বলে, যে হাইকিং করলো, তো এখানে কিন্তু তার কিন্তু একই রকম ডোপামিন রিলিজ হবে। কেউ কিন্তু দেশ বিদেশ ঘুরে মজা পান, খেলাধুলা পাড়ায় খেলা দেখা, এই যে এরকম, তারপরে শারীরিক কসরত করা, এক্সারসাইজ করা, যে সে যদি জিম করে বা এক্সারসাইজ করে। তো এখন এই যে সুস্থ বিনোদনের জায়গাগুলো যদি আমরা ওপেন করে দিই, খেলাধুলার জায়গাগুলো যদি ওপেন করে দিই, তাহলে কিন্তু তার অসুস্থভাবে ডোপামিন বা হরমোন নিঃসরণের জায়গা থেকে সে একটা সুস্থ বিনোদনের দিকে যাবে। তখন তার হবে কি এটা মানে তার মাদকদ্রব্য থেকে বের হওয়ার সুযোগ সে পাবে।
আমাদের অসুস্থ বিনোদনের জায়গাগুলি বেশি হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার, আমি আবার আসবো আপনার কাছে। রাহানুল স্যার, আপনার কাছে আমি আসছি যে আমাদের সমাজে কিন্তু এই মাদকদ্রব্য গ্রহণকে এক ধরনের নৈতিকতার অধঃপতন বা চারিত্রিক দুর্বলতা হিসাবেই আমরা দেখে থাকি। সাইকিয়াট্রির ভাষায় এই মানসিক স্বাস্থ্যের ভাষায় আপনি এটিকে কিভাবে দেখেন? আসলে আমরা যার যার জায়গা থেকে যেভাবে দেখি, মানে এক্ষেত্রে একটা উপমা না বললেই নয়, সেটা হচ্ছে অন্ধের হাতি দেখা। জন্মান্ধ যদি কখনো হাতির মুখোমুখি হন, হাত দিয়ে স্পর্শ করে, তার কাছে কিন্তু মনে হতে পারে যে হাতি মানে বোধহয় শুধুমাত্র কানটাই। তো আমরা আমাদের সমাজের বা আমাদের প্রাকৃতিকভাবে যে যে অবস্থানে আছি, ঠিক যেভাবে দেখি সেভাবে কিন্তু এটাকে বর্ণনা করি। এই কারণে কারো কারোর কাছে এটা একটা সামাজিক সমস্যা। অনেক ক্ষেত্রে আমরা দেখি, পত্রিকাও আমরা লেখার অক্ষরেও দেখি, আমাদের অডিও ভিজুয়াল মিডিয়াতে কিন্তু দেখি, অনেকে কিন্তু বলেন যে এটি একটি সামাজিক সমস্যা, কেউ কেউ কিন্তু এটা বলেন এটা নৈতিক সমস্যা, আবার কেউ কেউ আবার বলতে চান এটা শুধুমাত্র একটা মেডিকেলের একটা সমস্যা। বাট রিয়েলিটি কিন্তু হচ্ছে সব কিছু মিলেই, সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি না। সামগ্রিকভাবে কিন্তু ব্যাপারটা আমরা মিস করে যাচ্ছি। মানে এটাকে আমরা বলতে পারি এমন এক ধরনের মানসিক সমস্যা, যে সমস্যাটার একটা সামাজিক দিক আছে, অর্থনৈতিক দিক আছে, আত্মিক দিক আছে, বহু দিকে এর স্পর্শ আছে। এবং আমাদের বড় সমস্যা যেটা ইংরেজিতে বলে মোরাল মডেল বা নৈতিক মডেল, এর মাধ্যমে কিন্তু বলা হয় হচ্ছে কি যে ব্যক্তি নিজেই দায়ী। যখন বলা হচ্ছে যে ইচ্ছাশক্তি যথেষ্ট, এই কথা যখন বলা হচ্ছে, তখন ব্যক্তিকে কিন্তু একা করে দেওয়া হচ্ছে। তখন কিন্তু বলা হচ্ছে তুমি একজন বিচ্ছিন্ন দুষ্ট লোক, তোমার নৈতিকতা দুর্বল, তোমার ইচ্ছাশক্তি তোমার অনেক কম, তুমি আসলে চাও নাই সমাজে ভালোভাবে বাঁচতে, তুমি যে মাদকটা নিচ্ছ এটা তোমার দোষ কিংবা তোমার পরিবারের দোষ। এর মাধ্যমে সুবিধাটা হলো এই তত্ত্বটা যখন আমরা প্রয়োগ করব, ইচ্ছাশক্তি যথেষ্ট, তখন আমরা এটাকে বুঝবো এভাবে যে এই ব্যক্তি ইচ্ছাশক্তি প্রয়োগ করছে না, তো সে দুর্বল ব্যক্তি। তখন সুবিধা হলো রাষ্ট্র তার দায়িত্বটা এড়াতে পারে। বা যারা যারা আসলে পিছনে বড় বড় খেলোয়াড় যারা পিছনে যারা আছেন, বড় খেলার অর্থে কিন্তু আমাদের চেনা জানা যাদেরকে আমরা গডফাদার বলে পত্রিকাতে নাম উচ্চারিত হতে দেখি, তাদের কথা বলছি না, আমি তাদের কথা বলছি যাদের নাম টেলিভিশন উচ্চারণ করা যাবে না, তারা বরং এখানে মূল দায়ী, তাদের দায়টা এড়ানো যায়। আর আমরা যদি ডক্টর হিসেবে বলতে চাই, এটা এমন এক ধরনের দীর্ঘমেয়াদী মস্তিষ্কের পুনঃপতনশীল রোগ, যা নিরাময় কখনোই সম্ভব না, দীর্ঘমেয়াদী চিকিৎসার মাধ্যমে যা নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং এটা একজন ব্যক্তির চিন্তা, আচরণ এবং আবেগকে পরিবর্তন করে। থ্যাংক ইউ স্যার, আমাদের সময় এসছে একটা বিরতি নেবার, আমরা বিরতির পরে আবার আপনাদের মাঝে ফিরে আসছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসুইন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার, আবার আপনার কাছে ফিরে আসলাম। এই যে সাম্প্রতিক গবেষণার কথা আমরা বললাম, আমরা দেখলাম যে একটা সিগনিফিকেন্ট অংশ তাদের মাদক শুরু করছে 18 থেকে 25 বছর বয়সের মাঝখানে, অনেকে 18 বছর আগেও শুরু করছেন। তাহলে আমাদের পরিবারের অভিভাবকরা বা আমাদের স্কুল বা কলেজগুলোতে শিক্ষকরা কি দেখে আসলে বুঝতে পারবেন যে কারা কারা ঝুঁকির মধ্যে আছেন বা কারা ভবিষ্যতে মাদক গ্রহণের ঝুঁকির মধ্যে আছেন, তার কিভাবে সেগুলো তাদের আচরণ বিশ্লেষণ করে জানতে পারবে? জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমার যে সহ আলোচক একটু আগে বললেন যে মাদকাসক্তির কারণে আমাদের মস্তিষ্কের কিছু কিছু আবেগ, চিন্তা, মননের পরিবর্তন হয়, আচরণের পরিবর্তন হয়। তো এখন আমরা যদি একজন স্বাভাবিক ছাত্র, তার যদি আচার আচরণের মধ্যে যদি কোনো অস্বাভাবিকতা দেখি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোথাও না কোথাও ঝামেলা হচ্ছে। যেমন সে তার স্বাভাবিক যে বিনোদনের যে জায়গাগুলি, ফুটবল খেলা, ক্রিকেট দেখা বা অন্যান্য সিনেমা দেখা, এগুলি বাদ দিয়ে হঠাৎ করে সে একা হয়ে যাচ্ছে, তার বন্ধুবান্ধবের সার্কেল চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে বিশেষ সময় সে বাসা থেকে বাইরে থাকছে, এবং এই বাইরে থাকার একটা প্যাটার্ন থাকছে যে ঝড় বৃষ্টি হলেও তাকে একটা নির্দিষ্ট সময় বাইরে যেতেই হচ্ছে। তারপর তার বাসার মধ্যে অস্বাভাবিক কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে, যেমন ডিএসএলআর কাঠি, সিগারেটের রাংতা কাগজ, তারপরে বাথরুমে ঢুকে দীর্ঘক্ষণ সময় বসে থাকে, ও বের হওয়ার পর একটা মানে অন্য ধরনের একটা গন্ধ আসে, কোনো সময় একটা সুন্দর একটা মিষ্টি স্মেল আসে, কোনো সময় একটা উৎকট গন্ধ আসে। তারপরে বিভিন্ন সময় দেখা যায় বাসা থেকে টাকা পয়সা হারিয়ে যায়, তারপরে নানা অজুহাতে মিথ্যা কথা বলে। এই আচরণগুলি যদি দেখা যায় তাহলে বুঝতে হবে যে বাচ্চার হয়তো আরও বড় ধরনের ঝামেলার মধ্যে পড়ছে। তারপরে অস্বাভাবিক উগ্র মেজাজ, তারপরে মিথ্যা কথা বলা, তারপরে ধরেন যে এদিক সেদিকে ধরেন নানা রকমের সংঘাতে জড়িয়ে যাওয়া। বাবা মা যদি বিত্তশালী না হয় বা ছেলেকে যদি এনাফ টাকা না দেওয়া হয়, তাহলে তাদের হয় কি যে বাইরে যে ক্রাইম করে একটা প্রবণতা থাকে, চুরি ছিনতাই এরকম হতে পারে। প্লাস
কারো যদি ব্যক্তিত্বটা থাকে যে খুব শান্তশিষ্ট, হঠাৎ করে সে উগ্র হয়ে যাচ্ছে, হঠাৎ করে তার আচরণে বড় ধরনের পরিবর্তন হচ্ছে, এই ধরনের আচরণ দেখলে বুঝতে হবে যে আপনার সন্তান হয়তো মাদকাসক্তি বা অন্যান্য ঝুঁকির মধ্যে সে পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার, আমরা আবার আসবো আপনার কাছে। রাহানুল স্যার, আপনার কাছে আসছি। আমাদের একটা অভিজ্ঞতা হচ্ছে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে সময় এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক হইচই হয়েছিল, সেই ব্যক্তি পুলিশের হাতে অ্যারেস্ট হন এবং তারপরে তার ফিটনেস টু প্লিড আছে কিনা সেটার জন্য আমাদের হাসপাতালে একটা মেডিকেল বোর্ডের সামনে তাকে উপস্থিত করা হয় এবং সেখানে আমরা জানতে পারি যে এই ভদ্রলোক মাদকেও আসক্ত। এবং সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে যে উনি যেই মাদকটি গ্রহণ করেন এটি বাংলাদেশে অ্যাভেলেবল না, উনি এটি অনলাইনে অর্ডার করেন, সেটি দুবাই থেকে প্রতিদিন ফ্লাইটে আসে। উনি সমাজে খুবই ধনী ব্যক্তি হিসেবে পরিচিত। তারা বলেছিল যেটা এক ধরনের লিকুইড ক্যানাবিস, যেটা দুবাই থেকে প্রতিদিন ফ্লাইটে আসে, তার মানে খুবই এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল। উনি অনলাইনে সেটা অর্ডার করছেন। তা আমাদের এই যে অনলাইনে যোগাযোগ এখন অনেকটা বেড়ে গেছে, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রকম গ্রুপ আছে, ফেসবুক, আমাদের নানা রকম এই অনলাইন মিডিয়াগুলোর ভিতরে তৈরি হয়েছে, সেগুলো কি কোনোভাবে আমাদের এই মাদকের প্রাপ্যতাকে বাড়িয়ে দিচ্ছে কিনা, বা এই অনলাইন যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কি কোনোভাবে আমাদের মাদক ব্যবহারকে উৎসাহিত করছে কিনা? এটা আসলে ঠিক সরাসরি এভাবে বলাটা খুব মুশকিল, কারণ যখন ইন্টারনেটের প্রাপ্যতা ছিল না তখন হচ্ছে মানুষজন খুব কম মাদক নিত, ব্যাপারটা কিন্তু এরকম দেখা যায় না। উদাহরণ হিসেবে বলতে চাই, আজ থেকে বহু বছর আগে চীনে যখন আফিমে যখন একটা কী বলা যায় প্লাবন বয়ে গিয়েছিল, তখন তো ইন্টারনেট ছিল না, কিন্তু তখনও কিন্তু আফিমটা কিন্তু পুরো সমাজটাকে কিন্তু খেয়ে ফেলেছিল। হ্যাঁ, এটা ঠিক, যেহেতু হাতের নাগালে আছে এটাকে আরও বলা যেতে সহজ করে দিয়েছে। কিন্তু পণ্যের ধর্ম হচ্ছে বাজারে যখন কোনো কিছু চাহিদা থাকে সেটা কিন্তু ভোক্তার কাছে সেটা পৌঁছাবেই, এবং এটি এমনই একটি বিজনেস, কার্ল মার্কসের মতে যে ব্যবসায় 100% উপরে লাভ, সেখানে কিন্তু খুনোখুনি হয়, রক্তারক্ত হয়। আর এটা এমন একটা ব্যবসা যেখানে লাভের হার কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 200%, এবং তারা ইন্টারনেট বা এ ধরনের মাধ্যম তো অবশ্যই ব্যবহার করবেন, কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি কিন্তু মাদকের ক্ষেত্রে কিন্তু আসলে 1-to-1টাই মার্কেটিংটা কিন্তু এখনও চলে, এবং তারা কিন্তু সিদ্ধান্ত নেয় নতুন কোনো একটা মার্কেটে কীভাবে ঢুকাতে হবে, এবং নিত্য নতুন রকম মাদক। তবে এক্ষেত্রে একটা ছোট্ট একটা বিষয় আছে যে অর্থনৈতিক অবস্থানটা কিন্তু মাদকের কী বলা যায় প্রাপ্যতা যেমন একটা পরিবর্তন করে, আবার ধরনটা কিন্তু পরিবর্তন করে। এবং আপনি মানে যেভাবে প্রতীকীভাবে বললেন যে একটা বিশেষ মাদক দুবাই থেকে আসছে, এই ধরনের মাদকের কিন্তু কনজিউমার বাংলাদেশে কিন্তু গাণিতিকভাবে কখনই খুব বেশি হবে না, কারণ প্রাকৃতিকভাবে কিন্তু একটা দেশের কী বলা যায় অন্তপক্ষে 50% মানুষ এই পরিমাণ অর্থ দিতে পারবেন তা তো হবে না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আসলে মোবাইল, শুধুমাত্র ইন্টারনেট না, মোবাইল একটা বড় ভূমিকা রাখে। এবং এক কথায় বলতে চাই যে DSM-5 যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ছিল তার মধ্যে একটা ছিল কিন্তু সংগ্রহ করার জন্য বাইরে যাওয়া। এখনকার যুগে কিন্তু আর এই সংগ্রহ করার জন্য বাইরে যেতে হচ্ছে না, মানে হোম ডেলিভারি, এখন কিন্তু একটা হোম ডেলিভারি হচ্ছে। এবং আমি এমনও অসহায় মায়ের কথা জানি যিনি নিজেই বলতে গেলে অর্ডার দিচ্ছেন, বাসায় রিসিভ করে দিচ্ছেন, টাকা পে করছেন যেন আমার মেয়েটা বাইরে না যায়। মানে এটার অনেক করুণ দিকও আছে। কিন্তু মাদকাসক্তি এমন একটা ব্যাধি বা রোগ যে ক্ষেত্রে কিন্তু উনি কিন্তু এটার বিনিময়ে সাময়িক আনন্দ পাচ্ছেন কিংবা উইথড্রল থেকে বাঁচতে পারছেন। এই কারণে যে ঝামেলাটা হয় উনি মনে করেন কোনো সমস্যা নেই। তার মানে হলো আমরা একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি। অ্যাজ এ ক্লিনিশিয়ান উনি মনে করছেন ওনার কোনো সমস্যা নেই, আমরা বলছি তার একটা সমস্যা আছে, বা তার পরিবার লোকজন বলছে। পরিবার কিন্তু একটা ভয়াবহ কোনো সমস্যায় পড়েন, এবং বেশিরভাগ ক্ষেত্রে পরিবারগুলো কিন্তু ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখান। পরিবারের ক্ষেত্রে ভাগ যদি এভাবে বলি, অনেক ক্ষেত্রে মা এই ভূমিকা নিতে পারেন, অনেক ক্ষেত্রে বোন নিতে পারেন, বাবাও নিতে পারেন। যে অনেক ক্ষেত্রে আমরা অস্বীকার করি ফার্স্টলি যে না, এটা পরিবারে হতে পারে না, আমাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ নেয়নি, এই বংশে এটা হতেই পারে না, একটা ডিনায়াল। বিশেষত বাংলা সিনেমার মধ্যে কিন্তু আমরা দেখি না অনেক ক্ষেত্রে মারা যাওয়ার পর আমরা বলি না অমুক মারা যেতে পারে না, একই রকম ডিনায়াল কিন্তু আমরা এই ক্ষেত্রেও দেখি। অসম্ভব, আমার ছেলে নিতেই পারে না। ডিনায়াল ফেসটা প্রথমে পরিবার ফেস করে। অনেক ক্ষেত্রে আমাদের বাবা মা তাদের সমস্যাটাকে গোপন করেন, মানে মিথ্যা কথা বলেন, সন্তানের হয়ে মিথ্যে চিঠি লেখেন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, আমার অসুস্থজনদের কারণে আমার ছেলে যেতে পারছে না, এবং কান্নাকাটি করেন, বিভিন্ন রকমভাবে কসম টসম কাটেন, বহু কিছু করেন আর কি। আবার এরপরে দেখা যায় তারা ম্যানেজ করতে চান আর কি। আরেকটা গ্রুপ আছে, তারা করেন কি বিদেশ পাঠিয়ে দেন। বিশেষত যদি মানে মধ্যবিত্ত যদি হন তাহলে মিডল ইস্ট, বা একটু উচ্চ মধ্যবিত্ত হলে ধরা যাক মালয়েশিয়া এরকম দেশ, আর একটু উচ্চবিত্ত হলে হয়তো বা তখন প্রথম কাতারের দেশ অস্ট্রেলিয়া, কানাডা এরকম দেশে পাঠান। কি বিয়ে করিয়ে দেওয়া, যে সর্বরোগের মহান চিকিৎসা। বয়স কম হলে তখন তো হচ্ছে বিয়ে দেওয়া যাচ্ছে না, তো একটা বিশ্বাসটা হচ্ছে এই বিদেশ পাঠালে সব ঠিক হয়ে যাবে। আর ছেলে মানুষ কম বয়সে তো এটা করে, এটা তো পুরুষ মানুষ একটু না করলে কেমন হয়, এভাবে আমরা যুক্তি দেন। আরেকটা গ্রুপ আছে হলো বিয়ে দিয়ে দেন।
এবং এক্ষেত্রে খুব একটা ইন্টারেস্টিং ফ্যালাসি আছে যেটা আমার চোখে পড়ে, যে বাবা এবং মা তার ছেলে সন্তানটা বিয়ে দিচ্ছেন আরেকজন কন্যা সন্তানের সাথে, আরেকজনের কন্যার সাথে, নিজের কন্যার বিয়ে কিন্তু এমন কারোর সঙ্গে দেন না যে ছেলেটা মাদক নিচ্ছে। মানে একটা অদ্ভুত কিন্তু একটা স্ববিরোধিতার চোখে পড়ে। উনি আশা করছেন যে বিয়ে দেওয়ার পর আর কি ওই যে মুভিতে যেমন দেখা যায় আর কি, গান টান গেয়ে ভালোবাসা দিয়ে তাকে এখান থেকে ফিরিয়ে আনবেন। স্বভাবতই সব কিছু যখন ব্যর্থ হয় তখন সাধারণত গার্জেনরা আমাদের কাছে আসেন। এবং এক্ষেত্রে একটা দ্বন্দ্ব হচ্ছে একটাই, রোগী কিভাবে আসবেন, ওকে তো আনা যায় না, সে তো হুমকি দিচ্ছে, তাকে যদি জোর করে ভর্তি করা যায় সে আত্মহত্যার হুমকি দিচ্ছে, কিংবা সে ঘোষণা দিয়েছে আমি ভালো না হতে চাইলে পৃথিবীর কোনো সাইকিয়াট্রিস্ট আমাকে ভালো করতে পারবে না, সব কিছু হলো মনের ব্যাপার, আমাকে যদি জোর করে ভর্তি করে দেওয়া হয় তাহলে আমি এসে সবাইকে দেখে নেব, কিংবা আমি আত্মহত্যা করবো, ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে আমাদের দেশের বর্তমান যে আইনি কাঠামো আছে, মানসিক স্বাস্থ্য আইন 2018 এবং এর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-তে যদিও সরাসরি উল্লেখ নেই, কিন্তু এর আওতাধীন যে বেসরকারি নিরাময় কেন্দ্রের বিধিমালা যেটি আছে 2022, দু জায়গায় কিন্তু নির্দেশনা আছে ইচ্ছের বিরুদ্ধে ভর্তি করার। ইচ্ছের বিরুদ্ধে ভর্তি করাটা আইনগতভাবে, নৈতিকভাবে, চিকিৎসাগতভাবে খুবই গ্রহণযোগ্য। কারণ হলো এই ব্যক্তি বুঝতে পারছেন না তার আচরণটা তার জন্য প্রাণহানিকর, ক্ষতিকর, এবং তার মাধ্যমে তার নিজের এবং অন্যের প্রাণহানি হওয়ার আশঙ্কা আছে। অনেক গল্প বা সত্য ঘটনা আমরা পত্রিকাতে পড়ি, মাদকের টাকা না পেয়ে কুপিয়েছেন, আগুন ধরিয়ে দিয়েছেন, আত্মহত্যার চেষ্টা করেছেন, ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে ইচ্ছার বিরুদ্ধে ভর্তি করাটাই বাধ্যতামূলক। এবং এক্ষেত্রে আমাদের দেশে যদিও এখানে সরাসরি বিধিমালার বাকিগুলো এখনও যদিও হয়নি, বর্তমানে চর্চা হলে উনি তার স্থানীয় থানায় একটি জিডি করবেন, সে জিডি সহ ওনার কাছাকাছি যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে যোগাযোগ করবেন, ওনাদের মতামতের ভিত্তিতে, আইনগত অভিভাবকের মতামতের ভিত্তিতে ওনাকে ইচ্ছার বিরুদ্ধে ভর্তি করার মাধ্যমেই শুধুমাত্র গুরুতর মাদকাসক্ত রোগীর চিকিৎসাটা শুরু হতে পারে। কিন্তু মাথা রাখার দরকার আছে, সবাই কিন্তু গুরুতর মাদকাসক্ত রোগী নন, একদিনে দেখো গুরুতর রোগী হচ্ছেন না, এর আগে কিন্তু মাইল্ড বা মৃদু বা মাঝারি তীব্রতা রোগী আছে। সবথেকে ভালো হচ্ছে মৃদু থেকে মাঝারি তীব্রতা যদি থাকে, যখন কেউ মাদক নেওয়ার পর কিন্তু এটা খুবই একটা শরীফ মেজাজে থাকে, মন মেজাজ কিন্তু ভালো হয়ে যায় খুব। ওই সময় কিন্তু ওনার একটা গিল্ট ফিলিংসও হয়। ওই সময় কিন্তু দেখবেন যে অনেকে বলে যে এইবারই শেষ, আর নিব না। ওই ভ্যারি টাইম যখন তিনি নিয়েছেন, ওই সময়টা হলো তার সাথে কথা বলার সময়। ওই সময় আমাদের গার্জিয়ানরা অফার দিতে পারেন তার সম্পর্ক অনুসারে, তুমি যেভাবে চলছো আমার কাছে মনে হয় তোমার হেল্প দরকার, আমরা তোমাকে হেল্প করতে চাই। ওই সময় তাকে অফারটা দিতে পারেন, একদিন না, দিনের পর দিন, 4 দিন 5 দিন, আস্তে আস্তে যখন রিপিট করা হবে সাধারণত দেখা যায় যে একটা পর্যায়ে উনি রাজি হন যে আমাদের ওপিডিতে আসতে অ্যাসেসমেন্টের জন্য। এই দুইভাবে আর কি আমি বলতে পারি যে তার চিকিৎসাটা শুরু করতে পারেন। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতির সময় এসেছে, আমরা বিরতির পরেই ফিরছি। দর্শক, ফিরে আসলাম আরেকটা বিরতির পর অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। মাকসুদ স্যার, এবার আপনার কাছে প্রশ্ন, যে আমরা তো মাদকের বিভিন্ন প্রেক্ষিত নিয়ে আলোচনা করলাম, এবার আমরা যদি আমাদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যাপারে আসি, বাংলাদেশে এখন আমরা কতটা এই ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারছি, আমাদের সামর্থ্য কতটুকু, সীমাবদ্ধতা কতটুকু? আমি যতটুকু জানি যে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অধিভুক্ত প্রতিষ্ঠান আর কি, এখানে ওদের 250 শয্যার একটা হাসপাতাল আছে, এটা হয়তো আরও বেশি উন্নতিকরণ করা হচ্ছে, এবং বিভাগীয় সরকারিতে আগে 5 বেডের ছিল, এখন বোধহয় 20 বেড করা হচ্ছে নাকি, 200 বেডের পরিকল্পনা করছে আর কি, পরিকল্পনা বিভাগীয় শহরে পরিকল্পনা ফেজে আছে। এটা তো একটা সরকারি পর্যায়ে, কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশের ম্যাক্সিমাম সার্ভিস কিন্তু দেয়া হচ্ছে প্রাইভেট সেক্টরে, এবং অনেকগুলি মানে সরকারি এনলিস্টেড প্রাইভেট সেন্টারগুলি আছে, তাদের কারো কারো চিকিৎসা ব্যবস্থা ভালোই, এখন বেশিরভাগই কিন্তু চিকিৎসা ব্যবস্থা ভালো না, যার কারণে মানে বিভিন্ন রকমের অভিযোগ আসছে, তাদেরকে মারধর, মানে তাদের যে মানবিক যেই সাহায্য সহযোগিতাগুলি করা উচিত ছিল চিকিৎসার সময়, এটা পায় না। তো এখন সরকারের একটা ভালো উদ্যোগ হচ্ছে যে এদেরকে রেগুলার ট্রেনিং দেওয়া, যে সেন্টারগুলি বেসরকারি পর্যায়ে এই চিকিৎসা করাচ্ছে তাদেরকে কলম্বো প্ল্যান নামে একটা আন্তর্জাতিক সংস্থা আছে, তাদের একটা যে মানে টেমপ্লেট, তারা যে ট্রেনিং মডিউলগুলি দিয়েছে, যেটা আসলে বেসিক্যালি মানে আমেরিকা, কানাডা, ওদের একটা ট্রেনিং মডিউলকে তারা সাউথ এশিয়ার জন্য তারা করেছে, ওইটাকে দিচ্ছে আর কি। তো উদ্দেশ্য হচ্ছে যে যেগুলি টপ টিয়ারের, যেগুলি সবচেয়ে ভালো ভালো মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, ওদের মতো যেন প্রান্তিক যে সারা বাংলাদেশে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে রিহ্যাবিলিটেশন সেন্টার,
ওগুলির জন্য একই মাত্রার চিকিৎসা দিতে পারে। এই জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে সরকারের, তাদেরকে কিছু বাধ্যবাধকতাও আছে এবং তারা যদি ভালো করে তাদের জন্য ইনসেন্টিভ আছে, যেমন তাদেরকে প্রাইজ দেওয়া হয়, ইয়ে করা হয়। তো সরকার যথেষ্ট ভালো ভালো চেষ্টা করছে এবং আপনি জানেন যে প্রতি বছর যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলো আছে তাদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম প্রাইজ দেওয়া হয়, একটা ইনসেন্টিভ দেওয়া হয়, তারা যেন এই কাজগুলিতে উৎসাহিত হয়। তো সুতরাং আমাদের দেশের সার্ভিস আছে, সার্ভিসে অনেকগুলি কমপ্লেন আছে, অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, কিন্তু এই সবগুলি সার্ভিস জন্য একটা সমন্বিতভাবে ইয়ে করতে হয়, যেহেতু সরকার আসলে একা সবগুলি পারবে না। বেসরকারি পর্যায়ের চিকিৎসাগুলিতে মানে যথেষ্ট ভালো ভালো চিকিৎসা দেয় এরকম সেন্টার আছে, মানে নিম্নমানের এগুলি আছে, কিন্তু একটা সমন্বয়ের মধ্যে সবগুলিকে একই সার্ভিস দেওয়ার মতো একটা উদ্যোগ সরকারের আছে, যেটা গত 4-5 বছর ধরেই চলা হচ্ছে এবং এটা বেশ আশাপ্রদ। তো আশা করি আরও এটার উন্নতিকরণের সুযোগ আছে, যাতে ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো সেন্টার পাবো। আচ্ছা, আমাদের একটা ব্যাপার আমরা কিন্তু প্রায়ই দেখি যে মাদক গ্রহণ যারা করেন তারা একটা পর্যায়ে হয়তো চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা নেওয়ার পরে কিছুদিন হয়তো মাদক থেকে বাইরেও থাকছেন, পুনরায় আবার মাদক গ্রহণে ঝুঁকে যাচ্ছেন। এই যে বারে বারে রিল্যাপস হচ্ছে, এটি কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি? প্রথম কথা হচ্ছে যে মাদক দ্রব্য যে সেবন, এই জিনিসটাই হচ্ছে একটা ক্রনিক রিল্যাপসিং ব্রেইন ডিসঅর্ডার, মানে এটা পুনঃ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এটা ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হাইপারটেনশন এগুলির মতো এক ধরনের রোগ যেটা বারবার হয়। এখন আমাদের তো মাদকাসক্তি তো খালি এটা একা সমস্যা না, কারণ এর সাথে সাথে আমাদের যে আচরণগত পরিবর্তনগুলি হয় এটার জন্য কিছু কিছু সামাজিক সমস্যা তৈরি হয়। যেমন মানে ব্যক্তি নিজের আত্মহত্যার ঝুঁকি থাকে, সে পরিবারের উপর এক ধরনের স্টিম রোলার চালায়, ভাঙচুর মারামারি করে, তারপরে দেখা যায় যে তার কারণে তার আশেপাশের লোকজন মানে সমস্যা হচ্ছে, হ্যাঁ, একটা সমাজ এবং এর মধ্যে একটা বড় ধরনের একটা অস্থিরতা তৈরি হয়। তো সুতরাং এটাকে নিয়ন্ত্রণ করাটা হচ্ছে অধিক কার্যকর, সম্পূর্ণ চিকিৎসা করার থেকে নিয়ন্ত্রণ করাটা হচ্ছে হলো এবং যদি আমি শুরুতেই যদি করতে পারি, আমরা যদি প্রাথমিকভাবে এই মাদকাসক্তির লক্ষণগুলিকে যদি আমরা দেখতে পারি, দেখে যদি শুরুতে এটাকে আমরা ইন্টারভিন করি, তাহলে তার কিন্তু ওই যে মাদকাসক্তির দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণে যেসব আরও আনুষঙ্গিক যে সমস্যাগুলি হয় এগুলি থেকে আমরা বিরত থাকতে পারবো এবং ওই ঝুঁকিগুলি আমাদের নিরূপণ হয়ে যাবে। যেমন একটা রোগী যদি রেগুলার অ্যালকোহল খায়, তার ক্রনিক লিভার ডিজিজ, তারপরে হার্ট ডিজিজ, হ্যাঁ, তারপরে তার ব্রেন স্ট্রোক, নানা রকমের রোগ হতে পারে। একটা রোগী যদি ফেন্সিডিল খায়, তার মানে কিডনির সমস্যা বা এগুলি হতে পারে। এখন আমি তো 20-22 বছর যদি সে এরকম নেশার মধ্যে আসক্ত থাকে, তার ব্যক্তিত্বের পরিবর্তন হবে, তার পক্ষে ভালো কিছু করতে পারবে, এটা অনেক ঝুঁকি থেকে যায়। তো এটাকে শুরুতে যদি নিয়ন্ত্রণ করা যায়, শুরুতে যদি আমরা লক্ষণগুলিকে দেখতে পারি, তাহলে আমাদের জন্য এটাকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি মানে অনেক বেশি ফিজিবল এবং সরকারের খরচও কিন্তু অনেক কম হবে। এবং আমি যতদূর জানি যে বাংলাদেশের সরকার একটা মাদকদ্রব্যর চিকিৎসার জন্য একটা গাইডলাইনের মতো করছেন আর কি। তো এটাতে যা শোনা যাচ্ছে তাতে যেটা মানে আমরা পাচ্ছি যে সরকারের বেশিরভাগ ইনভেস্টমেন্ট থাকবে একদম রুট লেভেলে, যেন থানা হেলথ কমপ্লেক্স বা প্রাইমারি কেয়ারে মানে আপনার এই যে ঝুঁকিগুলি যদি নিরূপণ করার জন্য বিশেষ লোক থাকে, তারা এগুলি যদি শুরুতে ঝুঁকিগুলি নিরূপণ করতে পারে, তখন যদি ব্রিফ ইন্টারভেনশন করে, তাহলে কিন্তু তারা বড় পরবর্তী ঝুঁকির সংখ্যাগুলি কমে যায়। তো সুতরাং আমার মনে হয় এইভাবে আমাদেরকে প্ল্যান করলে আমাদের জন্য ভালো আর কি। থ্যাংক ইউ স্যার। রানু স্যার, আপনার কাছে আমরা আসছি। আপনি আইনগত সীমাবদ্ধতার কথা বলছিলেন, তাহলে আমাদের আইনগত বা নীতিগত দিক থেকে কি ধরনের সীমাবদ্ধতা রয়েছে, বা আমাদের এই আইনগত দিক, আমাদের চিকিৎসা, পুনর্বাসন, এগুলোকে কিভাবে আমরা সমন্বয় করতে পারি? ধন্যবাদ। আমরা শুরুর দিকে আলাপ করছিলাম না নৈতিক সমস্যা। এই নৈতিক সমস্যাটির অন্যতম উৎস কিন্তু আমাদের ক্রিমিনালাইজেশন বা বলা যেতে পারে অপরাধীকরণ। আমাদের দেশের প্রেক্ষিতে পেনাল কোড যেটা আমাদের আছে, পেনাল কোড এবং নিয়ন্ত্রণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, আগে ছিল 1990। এই দুই জায়গায় কিন্তু দুটো অবস্থা এবং একটি রোগ। মাদকাসক্তিকে কিন্তু এটাকে রোগের বদলে একটা অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে। এর পাশাপাশি আত্মহত্যা চেষ্টাটাকেও কিন্তু এটাকে অপরাধ হিসাবে বর্ণনা করা হয়েছে। এটাকে বলা হচ্ছে ক্রিমিনালাইজেশন। প্রত্যেক দেশে দেখা গিয়েছে যখন আমরা ক্রিমিনালাইজেশন করব, তখন এটা চিকিৎসায় একটা ভয়াবহ রকম বাধা তৈরি করে। তখন মানুষ এটা গোপন করে, মানুষ তখন এটা হসপিটালে গেলে পুলিশ কেস হয়ে যায়, সবাই কিন্তু যার যার জায়গাতে গোপন করার চেষ্টা করে। এর পাশাপাশি আরেকটা মৌলিক জায়গা আছে, যে জায়গার বিষয় নিয়ে আমরা কিন্তু খুব কম কথা বলি, অনেক ক্ষেত্রে আমরা এড়িয়ে যেতে চাই। বর্তমান প্রেক্ষিতে পৃথিবীর বোধহয় পাকিস্তান ছাড়া আর কোনো দেশে মাদকাসক্ত চিকিৎসাটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় করছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কিন্তু সব দেশেই ওই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কিছু মৌলিক আইনজনিত পরিস্থিতিটাকে সামাল দেওয়া। জেলখানা আছে, পুলিশ আছে, বর্ডার গার্ড বা এরকম বাহিনীরা আছে। মাদকের চিকিৎসাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আছে কিন্তু পৃথিবীতে মাত্র কয়েকটি দেশে।
এবং এটিকে যদি আমরা একই নিঃশ্বাসে আবার রোগও বলছি, আবার এটাকে আবার অপরাধও বলছি। এবং আমাদের দেশে প্রেক্ষিতে একটা খুব ইন্টারেস্টিং একটা অবজারভেশন আমার, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সংবাদপত্রগুলোর যে ক্রিমিনাল বিট, এই বিটে যারা সাংবাদিক যারা আছেন তারা কিন্তু কাভার করেন মাদকাসক্ত চিকিৎসাটা। কেন তারা কাভার করেন? কারণটা হলো এটা আছে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। এই যে একটা আইনগত নীতিগত বাধা, যে কারণে 1990 সালের পরে পেরিয়ে গেছে তো প্রায় 40 বছর, আমাদের চিকিৎসার প্রয়োজন হচ্ছে 80 লক্ষ মানুষের চিকিৎসা, কিন্তু আমাদের সিট ক্যাপাসিটি সরকার বেসরকারি মিলে আছে হলো 6000। এই যে একটা ভয়ঙ্কর পরিমাণে বৈপরীত্য, শুধুমাত্র গুরুতর মাদকাসক্ত রোগীর ক্ষেত্রে, মৃদু বা মাঝারি রোগীদের কথা তো আমি বাদই দিচ্ছি। এইটা একটা ভয়ঙ্কর একটা বাধা। এর বাইরেও কিন্তু আইনে আরও ভয়ঙ্কর বাধা আছে, এবং একটা ভুল তথ্য 1990 সাল থেকে ছড়িয়েছে। খুব অদ্ভুতভাবে শুরু হয়েছে চিকিৎসা নামে, সংজ্ঞার মধ্যে বলা ছিল, পরবর্তীতে আকাশ থেকে উড়ে এসে বসেছে হচ্ছে নিরাময় শব্দটা। এই নিরাময় শব্দটা কিন্তু লক্ষ লক্ষবার আমরা শুনেছি, টেলিভিশনে পত্রিকায় লক্ষ লক্ষবার উচ্চারিত হয়েছে, এমনকি ওই বিধিমালার মধ্যে নামেও আছে নিরাময়, অথচ এটা একটা নিরাময়যোগ্য রোগ নয়। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, আইন করে বলে দেওয়া হচ্ছে পৃথিবী হচ্ছে চারকোনা, যেহেতু আইন করে বলে দেওয়া হচ্ছে তো আমাদেরকে এটাই মানতে হবে। সমস্যা হলো এই, এতে করে আমাদের রোগী এবং আমাদের রোগীর অভিভাবক সবাই কিন্তু ভাবছেন এটা একটা ক্রস সেকশনাল প্রবলেম, যে কারণে রিল্যাপস ঘটলে, আমরা ডায়াবেটিসের রোগী রিল্যাপস করলে যদি রাগ করতাম 1 কেজি, আমার মাদকাসক্ত রোগীর রিল্যাপস করলে পরে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ছে, আমরা রাগ করছি হচ্ছে 100 কেজি। আমরা এটাকে ভাবছি ডেভিয়েশন ফ্রম বিহেভিয়ার, অথচ এটাই কিন্তু এই রোগের প্রাকৃতিক ধর্ম। আইনগতভাবে এই বিষয়টা এবং ন্যালক্সন, ব্যাপারটা একটু জানবো আপনার কাছে। আমাদের একটা বিরতির সময় এসেছে, আমাদের সর্বশেষ বিরতি, এবং তারপরে আবার আপনার কাছে ফিরব। ঠিক আছে। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর। অপসন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার, আপনি যে বিষয়ে ছিলেন, ধন্যবাদ। এর না বললেই নয়, ন্যালক্সন বলে একটা ওষুধ আছে, বিশেষত ওপিওয়েড, মানে হেরোইন বা এই ধরনের মাদকাসক্তির ক্ষেত্রে ইনটক্সিকেশন বা যখন আর কি বিষাক্ত অবস্থা, যেখানে মৃত্যুর ঝুঁকি ভয়ঙ্কর, এই ওষুধ ছাড়া তাকে বাঁচানোর কিন্তু আরেকটি ওষুধ এসছে বর্তমান মার্কেটে, কিন্তু পৃথিবী জুড়ে এই ওষুধটাই ব্যবহৃত হয়। আমরা এত বেশি বুদ্ধিমান একটি জাতি বা প্রজাতি, 1990 সালের পর থেকে আমি এটাকে একটা মাদক আকারে অন্তর্ভুক্ত করে রেখে দিয়েছি আইনের মধ্যে। ন্যালক্সন একটা 6 ক শ্রেণী বা খ শ্রেণীর অন্তর্ভুক্ত একটা মাদক। একই নিঃশ্বাসে যেটি বলতে চাই, আসলে মাদকের বিরুদ্ধে কাজ করছে, এটার অ্যান্টিডট হিসেবে কাজ করছে, সেটাকে মাদক হিসেবে অভিহিত করছে। এটা একমাত্র প্রতিষেধক, মানে বাঁচানোর জন্য একমাত্র ওষুধ, বরং এটা ছাড়া কোনোভাবে থেকে বাঁচানো সম্ভব নয়। ন্যালট্রেক্সনের ক্ষেত্রে একই কথা, এটাকে মাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরকম অদ্ভুত দেশ খুব কমই দেখা যায়। এবং দুর্ভাগ্য হলে এই 2018 সালে যখন আমাদের আইনটাকে যখন নতুন করে লেখা হয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের পক্ষ থেকে এই ড্রাফটটা আমি নিজেরই লেখা, কমিউনিকেশন করা হয়েছিল। অদ্ভুতভাবে সেটা তখনও পরিবর্তিত হয়নি, এখন পর্যন্ত হয়নি। আমরা আশা করব যে এখন হয়তো আমরা আবার নতুন করে সেই যোগাযোগ শুরু করতে হ্যাঁ, পারবো, আমাদের এটা নিয়ে আমাদের একটা উদ্যোগী যাতে এই ক্লাসিফিকেশন আবার রিক্লাসিফাই করা যায়। অবশ্যই। থ্যাংক ইউ স্যার। মাকসুদ স্যার, আমি আপনার কাছে আবার আসছি। আমরা প্রায় শেষ ভাগেই চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। যে এই যে এখন সারা বিশ্বে এভিডেন্স বেসড যে প্রিভেনশন সেটি চলছে, যে গবেষণা ভিত্তিক প্রতিরোধ কর্মসূচি, তো কিভাবে আমাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের সমাজে, কিভাবে আমরা এই আমাদের বাধাগুলো কোথায়, এই আমাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন বলি বা প্রতিরোধ বলি, কিভাবে সেই বাধাগুলো দূর করে আমাদের প্রতিরোধ কার্যক্রমগুলো আর জোরদার করা যায় বলে আপনি মনে করেন? প্রথমত হচ্ছে এটাকে আপনার একটা ডাইমেনশনে চিন্তা করা যাবে না। আপনি যদি সামাজিকভাবে চিন্তা করেন, এটাকে একটা সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে, যে মাদকাসক্তি একটি মানে সামাজিক সমস্যা। কারণ এই সমস্যা ব্যক্তির সমস্যা হলেও এটা কিন্তু সামগ্রিকভাবে সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তো সুতরাং ছোটোবেলা থেকেই আমরা যদি এটাকে একটা সামাজিক আন্দোলনের রূপ দিতে পারি তাহলে একটা ভালো। বাবা মার যদি পর্যাপ্ত ধারণা থাকে যে মাদকাসক্তির লক্ষণগুলি কী কী, তার সন্তানের মধ্যে কোন কোন জিনিসগুলি দেখলে তারা মনে করতে পারবে যে তার সন্তান মাদকাসক্তির ঝুঁকি আছে, যেন উপযুক্ত সময় এবং মানে খুব অল্প সময়ের মধ্যেই তারা যেন চিকিৎসকের শরণাপন্ন হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যখন মাদকাসক্ত হয়ে যাবে, তার যখন একটা ক্রনিসিটি ডেভেলপ করবে, ওই সময়টাকে তাকে চিকিৎসার আওতায় আনা যেই পরিমাণ ব্যয়বহুল, আমরা যদি শুরুতেই তাদের মানে মাদক গ্রহণের শুরুতেই যদি আমরা তাদেরকে স্পট অন করতে পারি, তাদেরকে যদি চিহ্নিত করতে পারি, ওই সময় তাদেরকে যদি সঠিক মানে ইন্টারভেন করতে পারি, তাহলে কিন্তু খুব বেশি খরচও লাগবে না। আর তার যে একাডেমিক, সোশ্যাল এবং তার যে মানে পারিবারিক যে ধরনের ইম্প্যাক্ট পড়বে, ইম্প্যাক্টটাকে কিন্তু মিনিমাইজ করা যায়। একটা হলো সামাজিক আন্দোলন দেওয়া,
চিকিৎসা ব্যবস্থার মধ্যে নিয়ে আসা এবং বিভিন্ন ধরনের ডাক্তারদেরকে, চিকিৎসকদেরকে, নার্সদেরকে যেন কিভাবে মাদকাসক্তির লক্ষণগুলি চিনতে পারে এটা যেন বারবার ট্রেনিং দেওয়া। এইভাবে আমরা এটাকে ব্যবস্থা করতে পারি। আর চিকিৎসা আপনি শুধু যেহেতু এটা বারবার করা হচ্ছে, এটা ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিসঅর্ডার, আপনার জন্য চিকিৎসা করার যে পর্যায়ে তারা যাবে তার থেকে অনেক ইজি হচ্ছে এদেরকে প্রাথমিকভাবে চিহ্নিত করা এবং ওই সময় এটার একটা প্রতিরোধ করা এবং তার যখন তার সামাজিক অন্তরকে রূপ দেওয়া ব্যক্তি যেন শুরুতেই তার বন্ধুবান্ধবের পাল্লায় পড়ার আগে যেন সে নিজেই জানে যে এই মাদকের ক্ষতিকর দিকগুলি কী। এইভাবে একটা সামাজিক আন্দোলনে করা এবং একটু মাল্টি ডাইমেনশনে এটাকে প্রতিরোধ করতে হবে আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার। রাহানুল স্যার, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, যে বাংলাদেশকে যদি আমরা মাদক মুক্ত করতে চাই তাহলে আগামী 5 বছরে জাতীয় অগ্রাধিকারে কোন 3টি বিষয় থাকা উচিত বলে আপনি মনে করেন? প্রথমত বলতে চাই, মাদক মুক্ত করার উদ্দেশ্যটা একটা অবাস্তব এবং ইউটোপিয়ান একটা মন্তব্য। বলে খুব আরাম পাওয়া যায়, কেউ পারেনি, অতীতেও পারেনি, ভবিষ্যতে পারবে না, এবং এমন একটি লক্ষ্য নির্ধারণ না করাই ভালো। বরং দরকার হচ্ছে আমাদের একটা প্রক্রিয়া নির্মাণ করা, যে প্রক্রিয়াটা থাকবে চলমান বহমান, যেটা দিবস ভিত্তিক হঠাৎ করে আমরা লাফিয়ে উঠব সেরকম নয়। আর আমি প্রথম প্রস্তাব থাকবে হচ্ছে আমাদের কাজকর্মের মধ্যে একটা এভিডেন্সের ছাপ রাখা। এটা খেয়াল খুশির মতন আমি যা পছন্দ করি তার ভিত্তিতে নয়, এবং এক একটা বয়সের জন্য, এক একটা গ্রুপের জন্য এক এক রকম হতে হবে। সেটা ক্লাস 8 পর্যন্ত একরকম হতে হবে, ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েটের জন্য একরকম হতে হবে, ইউনিভার্সিটির জন্য হতে হবে আরেক রকম। এবং পেশায় যারা আছি, আমরা বিভিন্ন পেশায় আছি, এই পেশাগত প্রতিষ্ঠানগুলোর জন্য কিন্তু হতে হবে আরেক রকম। এরকম বিভিন্ন জনগোষ্ঠীর জন্য আমাদের বিভিন্ন রকম প্রতিরোধ কার্যক্রম লাগবে। এর পাশাপাশি যেটা অবশ্য ন্যাশনাল গাইডলাইন যেটা করা হচ্ছে, এখানে ডক্টর মাকসুদও যুক্ত আছেন, আমরা সবাই চেষ্টা করছি এখানে একটা কাঠামো দেওয়ার জন্য। এটা একটি প্রাথমিক ধারণা মাত্র। আমাদের আরও মানসম্পন্ন গবেষণা করার প্রয়োজন। প্রথমত আমাদের মাদকের কারণে আমাদের রাষ্ট্রীয়ভাবে কতটুকু খরচ হচ্ছে, ক্ষতি হচ্ছে, এবং এই রোগীদের চিকিৎসা করার জন্য, রোগ নির্ণয় করার জন্য আমাদের কী পরিমাণে অর্থনৈতিক এবং আমাদের পেশাগত আমাদের দক্ষতা এবং জনবল আমাদের লাগবে। এই ধরনের নিড অ্যাসেসমেন্ট আমাদের করার দরকার আছে। এরপরে আসবে হচ্ছে আমাদের এখানে বিনিয়োগ প্রশ্ন। প্রতি বছরে 10 কোটি বা 15 কোটি টাকা বিনিয়োগ করে 2 লাখ কোটি টাকার একটা রোগের ব্যবসাকে আমরা হারাতে পারবো না। তার মানে হচ্ছে আমাদের এখানে একটা বিপুল অঙ্কের বিনিয়োগ লাগবে এবং রাজনৈতিক একটা কমিটমেন্ট লাগবে। এবং আমাদের একটা চীনের উদাহরণ থেকে শিক্ষা নিয়ে 1840 সালের এবং 1908 সালের যে শিক্ষা, এই শিক্ষাটাকে বাংলাদেশের প্রেক্ষিতে আমাদেরকে ব্যবহার করতে হবে। চীন যেভাবে ধ্বংস হয়ে যাওয়ার পর উঠে দাঁড়িয়েছিল ওপিয়ামের যুদ্ধ থেকে, এবং তারা ওপিয়ামের বিরুদ্ধে সামাজিক আন্দোলনটা জাতীয়তাবাদী আন্দোলনের রূপ নিয়েছিল, আমাদের দেশের প্রেক্ষিতে কিন্তু আমাদের সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যখন আমরা ইয়াবা বা অন্যান্য মাদকের বিরুদ্ধে যুদ্ধটাকে একটা সামাজিক আন্দোলনে রূপান্তর করে শেষ পর্যন্ত এটা একটা জাতীয়তাবাদী আন্দোলনে রূপ না দিলে শুধু টাকা খরচ করেও এটা সমাধান সম্ভব হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শোনার জন্য। আমাদের সামনে কিন্তু একটা মহাপ্রলয় অপেক্ষা করছে। এই যে 82 লক্ষ মাদকসেবী, সাথে যদি আমাদের সেই আচরণগত আসক্তিকে যোগ করি, আমাদের সমাজের সামনে কিন্তু একটা মহা বিপর্যয় অপেক্ষা করছে, যদি না আমরা এখন থেকে সচেতন হই। আশা করি আমাদের নীতি নির্ধারকরা এই কথাগুলো শুনবেন এবং আমাদের আলোচনায় যেগুলো উঠে এসছে সেই ব্যাপারে তারা যথেষ্ট কর্মসূচি হাতে নেবেন। আপনাদের সঙ্গে আশা করি পরবর্তী পর্বে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।